আপনি যা চর্চা করছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেটা আপনি যতই চান না কেন আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আপনার কথার মধ্যে দিয়ে, আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে আপনার যে আসল চরিত্র সেটা বের হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিচার বিভাগের এই ভয়ঙ্কর দশা কি কেবল গত 15 বছর ধরেই হয়েছে? না, বিচার বিভাগের দশা ভয়ঙ্করতম হয়েছে 15 বছরে, কিন্তু এটার সূচনা হয়েছে বাংলাদেশের জন্মলগ্নের পরপর। কিভাবে? বাংলাদেশের সংবিধানের 17টা সংস্কার হয়েছে। আমি খুব ইন্টারেস্টিং বিষয়টা, আমি পড়তে পড়তে মজা লাগে, মজা আমিও পেয়েছি। যখন যেই সরকার এসছে সে তার মতো করে সংবিধান সংস্কার করে ফেলেছে। মানে কোনভাবে সংস্কার করলে তার ক্ষমতাটা আরেকটু পাকাপোক্ত হয়, কোনভাবে সংস্কার করলে আরেকটু মজবুত হয়, এবং কোনভাবে সংস্কার করলে পরের নির্বাচনে সে আবারও আসতে পারে, ভোটে কিংবা বিনা ভোটে, সেইভাবে সে সংবিধানটাকে সংস্কার করেছে। আপনি দেখেন, প্রথমে যখন সংবিধান রচিত হলো, আমাদের 22 আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটি নিশ্চিত করছে। এটাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা। 109 অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলছে সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত থাকবে অধস্তন আদালতের সকল কার্যকলাপ। কিন্তু আমরা দেখলাম যে যখন বলা হলো সুপ্রিম কোর্টের অধীনে নিম্ন আদালতগুলো থাকবে, কিন্তু সেই নিম্ন আদালতের বিচারকদের অপসারণ, পদায়ন, নিয়োগ, এই সকল কিছু 72-এর সংবিধানে ছিল কেবলমাত্র সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। চতুর্থ সংশোধনীতে এসে যখন সকল কিছু রাষ্ট্রপতির হাতে নিয়ে যাওয়া হলো, তখন এই বিচার বিভাগটাও নির্বাহী বিভাগের হাতে চলে গেল। অর্থাৎ রাষ্ট্রপতি নিম্ন আদালতের বিচারক সকল কিছু পদায়ন তিনিই করবেন। পরবর্তীতে পঞ্চম সংশোধনী দিয়ে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনা হলো এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দেবেন। রাষ্ট্রপতি কে বাংলাদেশে বলেন তো? সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে তো পরের ধাপ, কিন্তু প্রথম ধাপটা হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ মেইন পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে। এই রাষ্ট্রপতি বাংলাদেশে আমরা দেখেছি যখন যেই দল আসে সেই দলের সবচেয়ে বিশ্বস্ত, একটু ভদ্র চেহারা, জ্ঞানী গুণী, বয়স্ক, মানে প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স আর কি, চেহারা সুরত একটু ফসা টসা, চুল টুল সাদা সুন্দর মন্দর হইলে ভালো মানায় আর কি, তাকে রাষ্ট্রপতি করা হয়। যে কারণে রাষ্ট্রপতি হওয়ার পর পর তিনি তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে রাষ্ট্রপতি করার কথা ভাবতেছেন। আমি একটা দলের কথা বলছি বলে ভাববেন না যে আমি অন্য দলের কোনো দায় নেই বলতে চাইছি, নো, একদমই না। মজার বিষয় হচ্ছে, একটা সরকার যখন 20 ভাগ কলুষিত করে, পরের সরকারে সেটাকে করে 40 ভাগ, তারপরেরটা এসে করে 70 ভাগ, তারপরেরটা 100 ভাগ। গত 15 বছরে 100 ভাগ কলুষিত করা হয়েছে। এখন আসতে পারে প্রশ্ন যে কিভাবে এই ব্যবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়। আমি বেশ কয়েকটি পয়েন্ট লিখে নিয়ে এসেছি। তার আগে দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা একটু বলি। জুডিশিয়ারি পচে দুই ভাবে, একটা হচ্ছে পুরোপুরি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস এন্ড পলিটিক্যাল কন্ট্রোল, যেটা জুডিশিয়ারিকে কন্ট্রোল করে, যে কারণে খাদিজাতুল কোবরার ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে বলবার পরেও খাদিজাতুল কোবরার 2 পয়সা উপকারও হয় নাই। সংসদ যিনি চালাতেন প্রধানমন্ত্রী, যদিও স্পিকারের চালানোর কথা, প্রধানমন্ত্রী তিনি যখন চেয়েছেন বা তিনি যখন বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও, তখনই সম্ভবত সে মুক্তি পেয়েছে। তো পলিটিসাইজড জুডিশিয়ারি, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, পলিটিক্যাল পার্সনদের অ্যাপয়েন্টমেন্ট, আমার একেবারে খাস লোককে জুডিশিয়ারিতে বসাইতে হবে কারণ তার ঘাড়ে বন্দুক রেখা, বাকি যা যা করার আমি করব, এইরকম মেন্টালিটি জুডিশিয়ারিকে ধ্বংস করে। আরেকটা হলো টাকা। যখন আপনি এই ধরনের লোককে নিয়োগ দেবেন এবং এই ধরনের লোকের ঘাড়ে বন্দুক রেখে আপনি সংবিধানকে ইচ্ছা মতো সংশোধন করবেন, খুব ভালো মতন জানে যে কোন সংবিধানের কোন কোন ধারা অসাংবিধানিক, এটা জজ সাহেবরা জানেন না তা না, কিন্তু তারা সেটা বলবেন না। তারা পলিটিক্যাল ব্যাপারে নাক গলাবেন, তারা বিরোধী দলের নেতার বক্তব্য মিডিয়াতে আসতে পারবে না এরকম রায় দেবেন অবলীলায়, কিংবা তারা সংবিধান সংশোধন করে এমন অবস্থা করবেন কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যাবে এবং একটা পলিটিক্যাল কেওস তৈরি হবে, পুরা জাতি সর্বনাশের মুখে পড়বে। এই রায় দিতে তারা 2 বার চিন্তা করবে না। এই রকম বিচারক আসলে আপনি চান, এবং এই রকম বিচারককে দিয়ে যখন আপনি এই ধরনের রায়গুলো আদায় করে নেন আপনার পক্ষে, তখন বিচারক চিন্তা করে তোমাকে তো আমি অনেক সুবিধা দিয়ে ক্ষমতায় রাখছি, তাহলে আমি যখন 1000 কোটি টাকা ডিল করব আন্ডারহ্যান্ড, তুমি সরকার হিসাবে কোনো আওয়াজ তুলতে পারবা না।
বুঝছেন? এটা মিউচুয়াল বেনিফিটের ব্যাপার। আমরা বিচার বিভাগে আছি, আমরা তোমাকে যত অন্যায্য সুবিধা দিয়ে ক্ষমতায় রাখবো, তার বদলে আমি কি কি অন্যায্য রায় দিচ্ছি পয়সার বিনিময়ে তুমি কোনো কথা বলতে পারবা না। সুপ্রিম কোর্টের সিন্ডিকেট খুব কমন শব্দ, এটা আমার বাইরে কেউ বলে না, যারা প্র্যাকটিস করে তারাও বলে না। শুনে লয়ারদের দায় এড়াবেন কি করে? এরশাদের এই যে বিকেন্দ্রীকরণের প্রস্তাব ছিল, যেটা আমার ভাই আব্দুল্লাহ বলল যে চমৎকার একটি প্রস্তাব, কেন সেই প্রস্তাবটি পরে আর রাখা গেল না সিনিয়র লয়ারদের চাপে। তারা ভাবলেন সুপ্রিম কোর্টের হাইকোর্টে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা, এই টাকাগুলো আমি যদি এখন খুলনা চলে যাই, বরিশাল চলে যায়, ব্রাহ্মণবাড়িয়া চলে যায়, তাহলে তো এই টাকা আমার ঘরে আসবে না, ওখানকার লয়াররাই এই মামলাগুলো করবে। বুঝতে পারতেছেন? খারাপের বাইরে কেউ নাই। এখন আসেন সংশোধন কেমনে হবে। সংশোধনের বেশ কয়েকটা প্রস্তাব। প্রথম হচ্ছে, আমাদের প্রধান বিচারপতি অলরেডি বলেছেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। দুই হচ্ছে, বিচারক পদায়নের জন্য পৃথক নীতিমালা করতে হবে। এই যে লোয়ার জুডিশিয়ারিতে কারা অ্যাপয়েন্টেড হবেন, কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, সুপ্রিম কোর্টে কারা জাজ হবেন, দেখেন এখানেও মজা। 95 অনুচ্ছেদে বিচারক নিয়োগের জন্য আইন করবার কথা বলা হয়েছে। বাই দ্য ওয়ে, হাইকোর্টে কিন্তু কোনো বিচারপতি নাই, প্রত্যেকে বিচারক, কেবলমাত্র প্রধান বিচারপতি সংবিধান অনুযায়ী বিচারপতি, এর বাইরে কিন্তু কেউ বিচারপতি নন। তো এই 95 অনুচ্ছেদে আমাদের বিচারক নিয়োগের যে আইনের কথা বলা হয়েছে, কোন সরকারের এটা পছন্দ হয় না। বিএনপি সরকারেরও পছন্দ হয় না, আওয়ামী লীগ সরকারেরও পছন্দ হয় না। হবে কি করে? তাহলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আনবো কি করে জুডিশিয়ারিতে, তাই না? তো এই যে বললাম, পলিটিক্সের বাইরে আসলে কিছু না। পলিটিক্স যতদিন পর্যন্ত এরকম থাকবে ততদিন পর্যন্ত বিচার বিভাগকে আলাদাভাবে সংস্কার করবার কিছু নাই। বিচার বিভাগের জন্য পৃথক বাজেট করতে হবে, এই কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আশা করব এই সরকার তারা বিচার বিভাগের জন্য পৃথক বাজেটের ব্যবস্থা করবে। অন্য সার্ভিসের সাথে বিচার বিভাগের বেতন সুযোগ সুবিধার যে বৈষম্য আছে সেটা দূর করতে হবে। বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী নিয়োগের স্বচ্ছতার জন্য কমিশনার নিয়োগ করতে হবে। বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করতে হবে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। 42 লক্ষ মামলার একটি জট বিচার বিভাগে আছে এবং বিচারকের সংখ্যাও অপ্রতুল। সুতরাং এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ছাড়া এই সমস্যার কোনো সমাধান সহজে করা যাবে বলে মনে করি না।